This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়। সঙ্গে আমি আছি শ্রেয়া। শুরু করছি আজকের প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সফরে এসেছেন, আর তার আগেই রাজনীতির পারদ চড়েছে একেবারে তুঙ্গে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে একতার বার্তা দিচ্ছেন, অন্যদিকে সেই সময় প্রধানমন্ত্রী রাজ্যে আসায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তুলেছেন একের পর এক প্রশ্ন। বিজেপির অন্তরে দেখা যাচ্ছে ফাটল। প্রধানমন্ত্রীর সফরে নেই দিলীপ ঘোষ, কেন সেটা তো প্রশ্ন উঠছে। তবে বার্তা কি রাজনৈতিক নাকি বার্তা বহির্ভূত, এখন সেটাই প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রী সফরে ঠিক আগেই কড়া ভাষায় কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে টার্গেট করলেন তিনি। সুকান্ত বাবু আগে দিলীপ ঘোষকে সামলান, তারপর এইসব বড় বড় বিষয় নিয়ে ভাববেন। অভিষেক যখন পাকিস্তানের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন, তখন মোদী আসছেন রাজনীতির সফরে। টাইমিংটা বেছে নিলেন কেন, প্রশ্ন করছেন কুণাল ঘোষ। সরকার মানে কি? দেশপ্রেমিক সরকার। দেশপ্রেমিক সরকার মানে কি? যে সরকার সংবিধানকে মর্যাদা দেয়, সংবিধানের স্পিরিটটাকে মর্যাদা দেয়। পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে দেশপ্রেমিক সরকার রয়েছে, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সরকার রয়েছে। সুকান্ত মজুমদারের কাছ থেকে শিখবো না। আবার বলছি, সুকান্ত বাবু এক দিলীপ ঘোষকে সামলান না, এত বড় বড় বিষয় মাথা ঘামাচ্ছেন কেন? আপনার আয়ত্তের বাইরে এসব, আপনার ক্যাপাসিটিকে ধরবে না। আপনি আগে একটা দিলীপ ঘোষকে সামলান, তারপর আপনি এসব বড় বড় ব্যাপারে ভাববেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খারাপ আবহাওয়ার জন্য সিকিম সফর বাতিল করলেন। সিকিমে রাজ্যের মর্যাদা পাওয়ার 50 বছর পূর্তি উপলক্ষে তার সেখানে যাওয়ার কথা ছিল। বর্তমানে তিনি বাগডোগরা থেকে ভার্চুয়ালি সিকিমের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। আর রাজ্যে এসে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক সভা করবেন, তারপর ওই একই জায়গায় রাজনৈতিক সভাও করবেন তিনি। सिक्किम सिर्फ हिल स्टेशन नहीं, ग्लोबल टूरिज्म डेस्टिनेशन बने। सिक्किम के सामर्थ्य का कोई मुकाबला ही नहीं है। सिक्किम टूरिज्म का कंप्लीट पैकेज है। यहां प्रकृति भी है, अध्यात्म भी है, यहां झीलें हैं, झरने हैं, पहाड़ है और शांति की छाया में बसे बौद्ध मठ भी है। कंचनजंगा नेशनल पार्क, यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट, सिक्किम की इस धरोहर पर सिर्फ भारत नहीं, पूरी दुनिया को गर्व है। দ্বিতীয় প্রশ্ন আরো তীব্র। বাংলার বকেয়া এখনো কেন মেটানো হয়নি? 1,70 কোটি টাকার বকেয়া পড়ে আছে। 100 দিনের কাজ হোক বা আবাস যোজনা, 1 টাকাও দেয়নি কেন্দ্র। খালি হাতে এসেছেন কেন, প্রশ্ন করছেন কুণাল ঘোষ। শব্দের জাগলারি নয়, বাংলার বকেয়া টাকা বাংলাকে দিন। অর্থাৎ দুটি প্রশ্ন এবং দুটি দাবি আমরা খুব স্পষ্টভাবে প্রধানমন্ত্রী আসার আগে আমরা এটা সর্বসমক্ষে পেশ করলাম। দ্বিতীয়ত, যদি আমরা সামান্য বিস্তারিততে যাই, এই যে টাইমিং, এটা বিজেপি এই প্রধানমন্ত্রী করছেন কেন? আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলছে, আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে। প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত মণিপুর 2 বছরের বেশি সময় জ্বলছে, সেখানে গেলেন না। প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত পাহেলগাঁওয়ের ওখানে আর যে সমস্ত গ্রামগুলো সব বিধ্বস্ত সেখানে গেলেন না। ওখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল গেছে। তিনি বাংলায় আসছেন এবং আসার আগে পোস্ট করে কুৎসা করেছেন। তো আমাদের প্রশ্ন যে সময়টা অগ্রাধিকার দেওয়া হচ্ছে আতঙ্ক বিরোধী
এই আতঙ্কবাদ বিরোধী, জঙ্গি বিরোধী, সন্ত্রাস বিরোধী যে লড়াইটা চলছে ভারতে, আমরা তাতে অগ্রাধিকার দিচ্ছি। মমতা ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন, অভিষেক ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন। তো তাহলে যখন তৃণমূল কংগ্রেস এত বড় দেশাত্মবোধের পরিচয় দিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে যখন এই সৌজন্যের কর্তব্য, ঐক্যের কর্তব্য, সংহতির কর্তব্য, আতঙ্কবাদের বিরুদ্ধে একতার কর্তব্য পালন করছে, সেই সময় আপনি বাংলায় আসছেন সংকীর্ণ রাজনীতি করতে। এটা কোন টাইমে, কেন? আমরা বারবার বলছি, যদি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই অগ্রাধিকার হয়, তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে। আর যদি কুৎসা বাংলায় এসে বাংলার সরকারের বিরুদ্ধে কুৎসা হয়, তাহলে তার যেটা জবাব, সেটা তার যুক্তি, তথ্য, সেগুলো দিয়ে সেই জবাব সেখানে যাবে। কিন্তু এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। যখন আমাদের এখানে পহেলগাঁওতে যারা মারা গিয়েছেন তার মধ্যেও পশ্চিমবঙ্গের আছে, আবার যারা সেনা শহীদ হচ্ছে তার মধ্যেও পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই প্রশ্নে আমরা কেন্দ্রের পাশে আছি, এই প্রশ্নে আমরা সেনার পাশে আছি, এই প্রশ্নে আমরা শহীদ তর্পণ করব একসঙ্গে, রাজনৈতিক ভেদাভেদ থাকবে না। সেই সময় যখন প্রতিনিধি দল বিশ্বব্যাপী সফর করছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রয়েছেন সফরে, সেই সময় প্রধানমন্ত্রী আসছেন বাংলায়, বাংলার সরকার তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা করতে। এই সফরের নজরে আর এক চিত্র, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নেই প্রধানমন্ত্রী সফরে। সকালের দিকে দেখা গেল তাকে নিউ টাউনে প্রাতঃভ্রমণে। প্রশ্ন উঠতেই তিনি জানালেন, আমি কোনো পদাধিকার নই, সাধারণ কর্মী হিসেবে থাকি। উত্তরবঙ্গে কর্মসূচি আছে, সেখানকার কর্মীরা থাকবেন তার সাথে। কলকাতায় এলে আমি থাকবো, দল মর্যাদা দিয়েছে, দায়িত্ব পালন করছি, আমি নিষ্ঠার সঙ্গে কাজ করছি। আজ যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় ভুগছেন তারাই ভয় পাবেন, আমি কারোর জায়গার জন্য লড়ি না, এমনই বক্তব্য রাখলো বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এই সফরে নজরে আরো এক চিত্র ধরা পড়ল, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নেই প্রধানমন্ত্রীর সফরে। সকালের দিকে দেখা গেল তাকে নিউ টাউনে প্রাতঃভ্রমণে। প্রশ্ন উঠতেই তিনি জানিয়েছেন, আমি কোনো পদাধিকারী নই, সাধারণ কর্মী হিসেবেই থাকি। উত্তরবঙ্গে কর্মসূচি আছে, সেখানেই কর্মীরা থাকবে এবং কলকাতায় এলে আমি থাকব। দল মর্যাদা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে কাজ করছি। আজ যারা নিজেদের জায়গায় নিয়ে চিন্তায় ভুগছেন তারাই ভয় পাচ্ছেন, আমি কারোর জায়গার জন্য লড়ি না। আজকে তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে উত্তরবঙ্গে, তো আপনি উত্তরবঙ্গে যাবেন না, মানে গেলেন না? না, উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা, জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। হ্যাঁ, সেটা আজকে তো আপনার মানে সবাই, সুকান্ত মজুমদার, শুভেন্দু, যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাবো। দিলীপ ঘোষ পদাধিকারী নয়, কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত সক্রিয় কর্মী বিজেপি, সেই জন্য মাঠে সক্রিয় আছে, কর্মীদের সঙ্গে আছি, আমি সাধারণ কর্মীদের সঙ্গে আছি। নাই, আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা ৭৭ পর্যন্ত তুলেছেন, সাংসদের সংখ্যা ১৮ পর্যন্ত তুলে দিয়েছেন। আপনার যে এফোর্ট, আপনার যে অবদান, সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে? স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন। পার্টি এগোতে থাকে, চলতে থাকে। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয়। আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি, আমাদেরও সম্মান বেড়েছে। বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে, সবাই তাদের যোগদান দেবে, আর প্রত্যেক কর্মীর পার্টির যে জায়গা সেটা পার্টি তাদের দেয়।
দিলীপদা, আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ, আপনি প্রচন্ড এনার্জেটিক, ভালো বক্তা। আপনার হাত দিয়ে দল ওই পর্যায় পর্যন্ত উঠে গেছিল, তাহলে এখন দল আপনাকে কাজে লাগাতে চাইছে না? পার্টি আমাকেও সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে। তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন। ইলেকশন হয়ে গেছে, নতুন করে কমিটি হচ্ছে। সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে। তো এবার আমরা সবাই আছি, নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে। আপনার খারাপ লাগে না? আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো, আমি এমএলএ হবো, এমপি হবো। পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি। আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো। আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো, তো পার্টির মধ্যে থাকবো, তো পার্টির কাজই করবো। এর জন্য আমার কোনো দুঃখ নেই, আশা প্রত্যাশাও নেই। আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন, অনেক বিজেপি নেতা গিয়েছিলেন, কিন্তু আপনার এই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন? অনেকের যোগাযোগ রাখেন, অনেকে দেখাও করছেন। এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে। যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন, অস্তিত্ব সংকটে থাকেন, তাদের তো ভয় আছে। দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না, দিলীপ ঘোষ পার্টির জন্য লড়াই করেছে। আর তারপরেও আমি যেন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক, আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি একেবারে এই বয়কট আপন পর কোনোদিন বিশ্বাস করিনি, আগামী দিনেও করব না। আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আছি, পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছি। আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে, এটা চলবে না ওটা চলবে না। বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই। দিলীপ ঘোষ তো কোর কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর সভায় কোর কমিটি মিটিং হলে যাবো। শূন্য প্রশ্নে যাইবার ডায়মন্ড হাবড়া থেকে বনগাঁ, বিভিন্ন স্থানে হিংসা ও বিস্ফোরণ ঘিরে উত্তপ্ত রাজ্য। প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন দিলীপ ঘোষ। বাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। থানায় হামলা, দুষ্কৃতীদের ছিনিয়ে নেওয়া, ডায়মন্ড হাবড়ারে আতশবাজির নামে বিস্ফোরণ। বনগাঁয় হামলা, মানসিক ভারসাম্যহীন অভিযুক্তকে ছিনতাই করতে থানায় চড়াও জনতা, ভাঙচুর হয়েছে গতকাল রাতে, আহত দুজন পুলিশ। এই ধরনের ঘটনা, থানা আক্রমণ করা, দুষ্কৃতকারীদেরকে ছিনিয়ে নিয়ে আসা পুলিশের কাছ থেকে, এই সংখ্যা কিন্তু সারা পশ্চিমবাংলায় বাড়ছে। তার কারণ পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে ভয় সেটা কমে যাচ্ছে, দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, ফলে এই ধরনের ঘটনা ঘটছে। ছোটোখাটো ঘটনা হসপিটাল ভাঙাভাঙি হয়ে যাচ্ছে। কেন? কারণ এই প্রশাসনের কোথাও কোনো কন্ট্রোল নেই, আর প্রশাসনের প্রতি কারো কোনো ভয় নেই। ফলে অ্যান্টি সোশ্যালটা, বদমাইশ লোকেরা দিনে দিনে সমাজের মধ্যে খুব প্রভাবী হয়ে যাচ্ছে। এটা সাধারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। ডায়মন্ড হারবার থানার পাশে গুদাম, সেখানে বেআইনি বাজি মজুদ ছিল। গতকাল রাতে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাজি ছিল কি বম ছিল কি করে বললেন আপনারা? ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায়, সেটা ডায়মন্ড হারবার মডেল। যত দুষ্কৃতকারী সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে। আর এই ধরনের বেআইনি মজুদ হয় কি করে? পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে, কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায়, মানুষের হাত পা উড়ে যায়, ছিন্নভিন্ন হয়ে যায় ডজন ডজন লোক। এটা তো আমরা অন্য ভারতবর্ষ অন্য কোথাও দেখি না। বিস্ফোরণ শিবকাশি, তামিলনাড়ুর সবচেয়ে বড় ফ্যাক্টরি, ওখানে সবচেয়ে বড় বাজির কারখানা আছে, বিস্ফোরণ হয়। কিন্তু এই ধরনের অ্যাটম বমের মতো বা জিলোটিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে আমরা কোথাও দেখি। এটা কেন হয়? আর এটাকে চেপে দেওয়ার চেষ্টা হয়। আজ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, আমাদেরকে তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করছে যে আসছেন যখন কেন্দ্রের যে টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের, সেই টাকা ফিরিয়ে আনুন, সেই টাকা নিয়ে আসুন, পরিযায়ী হয়ে আসছেন। প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না, পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে এই যে দুঃখ কষ্ট আপনাদের চলছে, এত অনিয়ম চলছে, আইন শৃঙ্খলার সমস্যা চলছে, এর থেকে মুক্তির একমাত্র বিজেপির হাত ধরে, মোদির হাত ধরে। এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে। আর টাকা যদি চাইতে হয়, হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে, বসুন, হিসাব দিন, টাকা নিয়ে চলে আসুন, কেউ না বলবে না। হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের না। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আরম্ভ করে বৃত্তি তারা প্রত্যেকেই গত 22 দিন ধরে মাটি কামড়ে লড়াই করছেন। আজ মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। দেখুন, একটা প্রবলেম আসে নতুন, পুরনো প্রবলেমকে আমরা ভুলে যাই, আপনারাও মিডিয়ার লোকেরাও ভুলে যান। আমি বলছি যে এসএসসির পরীক্ষার্থী যারা পাস করা বসেছিলেন 5 বছর ধরে, তাদের কথা আমরা ভুলে গেলাম? সেই প্রতিভাবান ছেলে মেয়েদের, তার কথা কি আলোচনা? প্যারা টিচাররা, প্রায় 42,000 প্যারা টিচার আছেন। প্র্যাকটিক্যালি আজকে যারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড,
পার্মানেন্ট টিচার নাই, নেই। প্যারা টিচারে স্কুল চালান, ঘন্টি বাজান, ঝাড়ু মারেন, পরীক্ষা নেন, খাতা দেখেন, তাদেরকে ওই যে টাকা ওইটাতে আটকে রাখা হয়। তারা বছর বছর আন্দোলন করছেন, তার কথা কেউ বলছে না। পার্ট টাইমরা, এই ধরনের বহু সমস্যা, প্রাইমারির তাদের সমস্যা ভুলে গেছি। এখন 26,000-এর সমস্যা আমরা আছি, কদিন পরে 31,000-এর চাকরি চলে যাবে, সেটা নিয়ে পড়বো, এদের সমস্যা ভুলে যাব। তো সমস্যার সমাধান হচ্ছে না, সমস্যা বাড়ছে, আর সমস্যা পাহাড় জমে যাচ্ছে। মমতা ব্যানার্জি কোনো সমস্যা তৈরি না করে নতুন সমস্যা দিয়ে সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পাবলিক মিডিয়া বা আমরা যেন ভুলে না যাই এই সমস্যাটা পশ্চিমবাংলার সমস্যা। আরজিকর মেডিকেল কলেজ আন্দোলনের 3 মুখ, আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো এবং দেবাশিস হালদার, 1600 জনের মধ্যে বেছে বেছে এই 3জনকেই পোস্টিং অন্য জায়গায় করা হলো এবং এরা 3জন সহ ডাক্তাররা আমরা অভিযোগ করছি। দেখুন, আরজিকর যে সমস্যার সমাধান তো হয়নি, দোষীরা সাজাও পায়নি, পীড়িতার মা বাবাও তাতে খুশি নন, সমাজ খুশি নয়, আমরাও খুশি নন। যারা আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিপদে চালিয়েছিলেন তারা এখন ভিকটিম, লোক বুঝতে পেরেছে ধোঁকা হয়েছে। কিন্তু যে ডাক্তাররা আন্দোলন করেছিলেন তারা আবার সক্রিয় হয়েছেন, আবার আন্দোলন মাথা চাড়া দিচ্ছে, আবার কোর্টে কেস আর হিয়ারিং হচ্ছে। তো টিএমসি ভেবেছিল চাপা দিয়ে দিলাম বোধহয় আর কিছু হবে না, নতুন করে যেহেতু আন্দোলন চাপা পড়ছে, মানুষের ক্ষোভ ফেটে উঠছে, ভয় পাচ্ছেন ওনারা। আর ভয় পেয়ে কী করবেন, যারা নেতৃত্বে আছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন, তাদেরকে ট্রান্সফার করছেন। এইভাবে কোনো আন্দোলনকে দাবিয়ে রাখা যায় না, বন্ধ রাখা যায় না। আন্দোলন চলছে, ওইটা এবং অন্যান্য আন্দোলন সবই আছে, সময়ের অপেক্ষা, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। যেন ভয়ের চোটে অন্যকে ভয় দেখানো, এই রাজনীতি চলবে। এদিকে কেউ দেশের স্বার্থে একতার বার্তা দিচ্ছেন, অন্যদিকে কেউ তুলছেন বাংলার বকেয়া টাকার হিসেব। প্রধানমন্ত্রী সফর কি কেবলই সরকারি কর্মসূচি, নাকি এর আড়ালে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা? এবারের সফরটা কি রাজ্যের রং বদলাবে কিনা, এখন সেটাই প্রশ্ন উঠছে। সেটার উত্তর তো সময় আসলেই জানা যাবে। এই সংক্রান্ত আরো আপডেট পেতে আপনারা চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।